ঘড়ির কাঁটায় দুইবার ঢং করে ঘণ্টা বাজিয়ে মাত্রই জানান দিল রাতের প্রহর গিয়ে দুটোতে ঠেকেছে। সন্ধ্যা হতে না হতেই প্রকৃতি তার চিরাচরিত রূপে ফিরে এসেছে। খোলা আকাশ থেকে ধূত্রা ফুলের ন্যায় অবিরত ঝরে পড়ছে শুভ্র তুষারের কুচি। মধ্যরাতের হিমেল হাওয়ায় সেই পেঁজা তুলোর মতন কোমল তুষারের বহর উড়ে এসে ঠাঁই জমিয়েছে ছাদ বারান্দার কাচের দেয়ালে। জঙ্গলের মাঝে অবস্থিত 10তলা ভবনের উপর এরিসের এই বিলাসবহুল ডুপ্লেক্স পেন্ট হাউসটি বছরের বেশিরভাগ সময়ই তুষারে ঢাকা পড়ে থাকে। স্টাফরা যদিও পরিষ্কার পরিচ্ছন্নতায় সর্বক্ষণ তৎপর, তবে বহমান প্রকৃতি কি আর এত কিছু মেনে চলে? সে তো বয়ে চলে তার আপন নিয়মে। অথচ এত তুষারপাতের মাঝেও ছাদ বারান্দার কাউচে গায়ে লিয়ে বসে সেই সন্ধ্যা থেকে একনাগাড়ে ড্রিঙ্কস করছে এরিস। ওর পাশেই অবস্থিত তাপমাত্রা নিয়ন্ত্রক ফায়ারপ্লেসের আগুন নিভে কখন যে কাঠকয়লাগুলো তুষার জমে বরফখণ্ডে পরিণত হয়েছে সেসবে নজর নিয়ে এরিসের। ও তো এখনও নিজের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড নিয়ে চিন্তিত। এই প্রথম নিজের কঠোর সিদ্ধান্ত, নিজের এক কথা থেকে সরে এসে কোনো কাজ করল এরিস ইউভান, তাও কিনা একটা মেয়েকে বাঁচানোর জন্য। ব্যাপারটাতে ভীষণ বিব্রত এরিস। ওর বরফখণ্ডের ন্যায় কঠিন হৃদয়টা কিছুই অনুভব করে না ঈশানী নামক মেয়েটার জন্য। তবুও কেন মেয়েটাকে বাঁচাতে এভাবে কন্ট্রোললেস হয়ে পড়ল এরিস? সকালে সেই মুহূর্তটার কথা ভাবতে গেলে এখনও নিজেকে বিশ্বাস করে উঠতে পারে না ও। ওই মুহূর্তে ব্লাড ডায়মন্ড তো দূরে থাক, ইস্যুর কান্নার কাছে পুরো দুনিয়াটাই তুচ্ছ মনে হচ্ছিল এরিসের কাছে। ঈশানীর অসহায় অপারগ কান্না দেখে অযাচিত মন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতোই চড়াতে ফুঁসে উঠল যেন। আর এরিসের ইচ্ছে করল ওকে কাঁদানোর বিনিময়ে পুরো দুনিয়া ধ্বংস করে দিতে। এবং ও করল সেটাই। যে গার্ডটা ইস্যুকে আঘাত করেছে তাকে মেরে ডেড বডি সমেত পাঠিয়ে দিয়েছে ড্যানিয়েলের নিকট। কিন্তু কেন? এমনটা তো হওয়ার কথা ছিল না কোনো কালেই। আর ঈশানী, সেই বা কেন বারবার চরম বিপদের মুখে এরিসের দিকেই হাত বাড়িয়ে দেয়? কেন চায় এরিস তাকে বাঁচাক? এরিস তো কারো রক্ষা কবচ নয়। এরিসের সঙ্গে তো কেবল কঠোর শব্দগুলোই যায়, আর তা হলো ভক্ষক, হিংস্র, হার্টলেস, ব্লাডি বিস্ট। তাহলে কি চায় মেয়েটা? এরিসকে কন্ট্রোল করতে, এরিস ইউভানকে? অসম্ভব। কথাটা উচ্চারণ করে হকচকিয়ে উঠে বসল এরিস। মনে মনে ভাবল, একটা মেয়ের জন্য আমার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিছুতেই না। তৎক্ষণাৎ বক্ষগহ্বরের এক কোণে গেড়ে বসে থাকা অতি সাধারণ মনটা বলল, কেবল ওর পবিত্র সত্তাটাকে রক্ষা করার জন্যই তো আজ সকালে নিজের এত বড় সিদ্ধান্তটা মুহূর্তেই বদলে ফেললি। ভুলে গেলি মহামূল্যবান ব্লাড ডায়মন্ডের কথা। এর পরিণতি কি হবে সেটা একবারও ভাবার প্রয়োজন বোধ করলি না। ড্যানিয়েলের মতো ওমেন হান্টার সব কিছু এত সহজে ছেড়ে দেবে ভেবেছিস? এবার নিশ্চয়ই দ্বিগুণ প্রতিশোধ পরায়ণ হয়ে ফিরে আসবে সে। ওদিকে হৃদয়ের সর্বস্ব জুড়ে বিচরণ করতে থাকা হিংস্র পৈশাচিক মনটা সে কথার সঙ্গে সঙ্গে আগ্রহ করে বলল, এরিস ইউভান কাউকে ভয় পায় না। আর ওর মতো তুচ্ছ একটা মেয়ে আমাকে কন্ট্রোল করতে এলে ওর জীবন এখানেই নরক বানিয়ে ছেড়ে দেব আমি। ভেঙে ফেলবো ওর ওই ফাকিং সরলতার সত্তা। অন্য মনটা তীর্যক হেসে বলল, মেয়েটা সরল বলেই তুই সেটা করতে পারবি না, যেমনটা আজও পারিসনি। ওর ওই অসহায় সরলতায় ঘেরা ঠান্ডা সমুদ্র জলের ন্যায় নীল চোখে কিছু তো একটা আছে, যা তোর মতো হৃদয়হীন ব্লাডি বিস্টকেও এক নিমিষে বশ করে ফেলতে সক্ষম। মনের কথায় বিরক্ত হয় এরিস। মুহূর্তেই মুখের আদল বদলে গিয়ে চোয়াল শক্ত হয়ে ওঠে। নিজের অজান্তেই হাত মুষ্টিবদ্ধ করে কাউচের হাতায় সজোরে ঘুষি মেরে বিড়বিড় করে বজ্রকণ্ঠে বলে ওঠে, আমার মন মস্তিষ্কের নিয়ন্ত্রক শুধুমাত্র আমি, এই এরিস ইউভান, লিডার অব পাইথন প্যারাডাইস। এখানে সরলতার কোনো স্থান নেই, না নেই। কণ্ঠে আরও খানিকটা দৃঢ়তা টানে এরিস। যে করেই হোক মেয়েটাকে মস্তিষ্ক থেকে তাড়াতে হবে।
কাকে তাড়াতে হবে? পেছন থেকে ভেসে আসা গমগমে পুরুষালী কণ্ঠস্বরের আওয়াজে বাস্তবতায় ফিরে এলো এরিস। অতঃপর সামান্য ঘাড় কাত করে তুষারের উপস্থিতি নিশ্চিত করে আগের ন্যায় গা এলিয়ে দেয় কাউচ চেয়ারে। ড্রিঙ্কস করছেন আমাকে ছাড়াই? কথা বলতে বলতে এরিসের নিকট এগিয়ে আসে তুষার। অপর পাশ থেকে এরিসের কোনোরূপ প্রতিক্রিয়া না পেয়েও পুনরায় বলল, বাইরে বৃষ্টির মতো তুষার পড়ছে, অথচ আপনি ঘামছেন। নিশ্চয়ই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে আছেন। কথাগুলো কি এখন বলবো নাকি সকালে? যা বলতে এসেছো বলো, আমি শুনছি। তুষারের কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই আদেশ করে এরিস। তুষার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, আপনি আজ ড্যানিয়েলের একজন গার্ডকে মেরে ফেলেছেন। এর আগেও তার গার্লফ্রেন্ডকে। আবারও মাঝপথে তুষারকে থামিয়ে দিয়ে এরিস বলে, কি বলতে চাইছো সোজাসাপটা বলো। তুষার বলল, আই থিঙ্ক খুব শীঘ্রই ড্যানিয়েল আমাদের উপর অ্যাটাক করতে পারে। এখন তো ব্ল্যাক ডায়মন্ডও আমাদের হাতছাড়া। তাছাড়া তাছাড়া তুমি খুব ভালো করেই জানো তুষার, যে কোনো মূল্যেই ব্লাড ডায়মন্ড আমি নিজের করেই ছাড়ব। আর আমি এও জানি ব্লাড ডায়মন্ড নিয়ে মোটেই চিন্তিত নও তুমি। তাই এই মুহূর্তে এক্স্যাক্ট কী নিয়ে চিন্তিত সেটা বলে ফেলো। এরিসের সঙ্গে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার মানে নিজের কথার ফাঁদে নিজেই গোলক ধাঁধার মতন ফেঁসে যাওয়া। তা আন্দাজ করতে পেরে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তুষার। অতঃপর ধাতস্থ কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে এবার আর ড্যানিয়েল আপনাকে টার্গেট করবে না, আর না তো পাইথন প্যারাডাইসে কোনো স্পাই ঢোকাবে। এবার ড্যানিয়েলের টার্গেট হবে অন্য কেউ। কার কথা বলছো? এরিসের চোখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। তুষার শটান দাঁড়িয়ে কিঞ্চিত ঠোঁট কামড়ে বলে ওঠে, আমি যদি ভুল না করি এবার ড্যানিয়েলের টার্গেট হবে ঈশানীতুস কর্নিয়া। আপনি আজ ওভার রিয়্যাক্ট করেছেন এরিস। নিজের চুক্তি নিজেই ভঙ্গ করেছেন। নিজের তৈরি করা শর্ত নিজের হাতে খণ্ডন করেছেন। আজ আপনি সত্যি একজনকে সেকেন্ড চান্স দিয়ে ফেলেছেন। এমনকি মেয়েটাকে আঘাত করার অপরাধে গার্ডটাকে মেরে পর্যন্ত ফেলেছেন। আপনার কি মনে হয় না এটা ওভার রিয়্যাক্ট হয়ে গেছে? তুষারের কথা শুনে পায়ের উপর পা তুলে আরাম করে বসল এরিস। অতঃপর তুষারকে সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করে ধারালো কণ্ঠে শুধালো, তুমি কি আমার দিকে আঙুল তুলছ তুষার? তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল তুষার। এরিসকে কুর্নিশ করে সম্মান জানিয়ে বলল, মাফ করবেন, সেই সাহস কিংবা শক্তি কোনোটাই নেই আমার এরিস। কিন্তু আমি ধারণা করছি ব্লাড ডায়মন্ডকে পায়ে ঠেলে দিয়ে যে মেয়েকে আপনি বাঁচিয়েছেন ড্যানিয়েল এত সহজে তার উপর থেকে কিছুতেই গিভ আপ করবে না। তুষারের কথা শুনে এদিক ওদিক ঘাড় ফোটালো এরিস। অতঃপর জিভ দিয়ে গাল ঠেলে নির্বিকার গলায় বলল, আমি এতটাও কাঁচা খিলাড়ি নই তুষার। আমার দু চোখের সামনে দিয়ে আমার কোনো জিনিসকে ছিনিয়ে নিয়ে যাওয়া মুখের কথা নয়। মনে মনে বলল, আমার জিনিসের দিকে হাত বাড়ানোর স্পর্ধা দেখালে ড্যানিয়েলের মাফিয়া সাম্রাজ্য এক থাবায় ধুলোয় মিশিয়ে দেব আমি। ব্রাফটায়ের স্মরণে রাশিয়ার বাইরে গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে এরিস। গত 15 দিন ধরেই পেন্ট হাউজে নেই সে। এরিস না থাকার দরুন পুরো পেন্ট হাউজে সর্বক্ষণ শান্তি বিরাজমান। অন্তত ঈশানীর তো সেটাই মনে হয়। ও যে আকাশচুম্বী পেন্ট হাউজের বন্দি জীবনটা খুব শান্তিতে উপভোগ করছে তেমন কিছু নয়। কিন্তু ওর কাছে এরিস মানেই অত্যাচারী হৃদয়হীন এক জানোয়ার, যে আশেপাশে থাকলেও ঘৃণায় রিরি করে ওঠে ওর শরীর মন সব কিছু। এরিস যতক্ষণ পেন্ট হাউজে অবস্থান করে সেই সময়টুকু প্রচণ্ড ভয়ে কুঁকড়ে থাকে মেয়েটা। ওর ভয় হয় কখন আবার এরিস রেগে গিয়ে শাস্তিস্বরূপ ওকে জোর জবরদস্তি করে কোনো মাফিয়া ক্লাবে পাঠিয়ে দেয়। ঈশানী সারা জীবন বন্দি হয়ে থাকতে রাজি, তবে কখনোই ওই নোংরা ক্লাবের পণ্য হতে রাজি নয়। যার ফলস্বরূপ ঈশানী আজকাল এরিসকে যতটা না ঘৃণা করে তার চাইতেও বেশি ভয় পায়। যদিও বা এই ভয়টুকু ততক্ষণই স্থায়ী হয়
যতক্ষণ এরি সেই পেন্ট হাউসে থাকে। যেহেতু সে বেশিরভাগ সময়ই রাশিয়ার বাইরে অবস্থান করে, তাই ফ্লোরার সঙ্গে মিশতে মিশতে এখন আগের চাইতে বেশ অনেকটাই স্বাভাবিক ঈশানী। ও আজকাল খিলখিলিয়ে হাসে, ফ্লোরার কথার জোয়ারে গা ভাসিয়ে দেয় অনায়াসে। মেয়েটার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে ঠিক বাচ্চাদের মতোই। আর তারপর যখন দিন শেষে রাতের পর্দা টেনে দেয় ধরণী, যখন আকাশের বুক চিরে তুষারের বেগ বেড়ে যায় দ্বিগুণ হারে, তখন একা একা কামরায় শুয়ে নিজের বন্দি জীবনের প্রহর গুনতে গুনতে নীরব কান্নায় ভিজে ওঠে ইস্যুর নীলাম্বর চোখের কোটর। আর রাতগুলো হয় নিদ্রাহীন। নিদ্রাহীন রাতে ভবঘুরে ঈশানী কাঁচা হাতে চিরকুট লেখে। আপন মনের অপারক ইচ্ছেগুলো গুটি গুটি অক্ষরে টুকে রাখে সাদা কাগজের সূক্ষ্ম ভাঁজে। ঈশানী এখনও স্বপ্ন দেখে ও বাড়ি ফিরবে, কোনো না কোনো দিন এখান থেকে পালিয়ে গিয়ে আবারও নিজের দেশে পাড়ি জমাবে ও। নিজ বাড়িতে গিয়ে দক্ষিণ থেকে ভেসে আসা উত্তাল সমুদ্রের গর্জন শুনতে শুনতে আবারও শান্তির ঘুম ঘুমাবে। কিন্তু এরিসিউভান কি তা হতে দেবে আদৌ? সে যে হৃদয়হীন নিষ্ঠুর মানব, তার সিদ্ধান্ত নড়চড় করার সাধ্য কি আর ঈশানীর মতো একরত্তি মেয়ের আছে? এভাবেই আকাশ পাতাল ভাবতে ভাবতে প্রতিবারই শেষ রাতে চোখ লেগে আসে ইস্যুর। না চাইতো অবচেতন মনে হারিয়ে যায় ঘুমের অতল গহ্বরে। আজকাল ঈশানী আর ফ্লোরা প্রায়ই রক পেপার সিজার খেলে বিভিন্ন সিদ্ধান্ত নেয়। মূলত ঈশানীর কাছে সম্পূর্ণ নতুন এই খেলাটা ও সমস্ত আকর্ষণ কেড়ে নিয়েছে। প্রথম প্রথম ফ্লোরা সব কাজের ক্ষেত্রেই রক পেপার দিয়ে সিদ্ধান্ত নিত, যা দেখে এখন ঈশানী ওকে অনুসরণ করে। উঠতে বসতে খেতে ঘুমাতে যখন তখন এই রক পেপারের হাড্ডাহাড্ডি লড়াই চলে ওদের মাঝে। এই খেলা দিয়ে বড় বড় যুদ্ধের মতো কাজকেও পানির মতো সহজ বানিয়ে দেয় ফ্লোরা। মেয়েটার কাছে মন ভালো করার জাদু আছে মনে হয়। সে যাই হোক, এই মুহূর্তে ফ্লোরার সঙ্গে রক পেপারে হেরে গিয়ে মহা বিপদে পড়েছে ঈশানী। শর্ত ছিল যে হারবে সে কোনো একটা পারফর্ম করে দেখাবে। ঈশানী ভেবেছিল এই সুযোগে ফ্লোরাকে দিয়ে একটু বেলি ডান্স করানো যাবে, কিন্তু বিধিবাম, প্রতিবারের মতোই ফেঁসে গেল ও নিজে। এই জন্যই বোধহয় জিসান আমাকে বোকা বলতো। সবসময় নিজের কর্মে নিজেই ফেঁসে যাই আমি। মুখ টিপে বিড়বিড়ালো ঈশানী। কাউচের গায়ে হেলান দিয়ে মেঝেতে বসে আছে ফ্লোরা। ঈশানীকে এভাবে হাঁসফাঁস করতে দেখে ও চট করেই বলল, একটু নেচে দেখাও তো ইস্যু। তৎক্ষণাৎ চোখ বড় বড় করে ফেলল ঈশানী। ফ্লোরার কথায় অসম্মতি জানিয়ে বলল, পাগল তুমি? নেচে দেখাবো তাও এখানে? শোনো ইস্যু, শর্ত ইজ শর্ত। আজ আমি হেরে গেলেও তুমি ছাড় দিতে না আমায়। সো এখানেই তোমাকে নাচতে হবে। তাছাড়া পেন্ট হাউসে তো আমি আর তুমি ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। কিন্তু ঈশানী তো অন্তর্মুখী স্বভাবের। ওর কাছে এসব কিছু যুদ্ধের মতো কঠিন আর শত্রুর তরবারির মুখে দাঁড়িয়ে হেরে যাওয়ার মতোই কষ্টসাধ্য। ওদিকে ফ্লোরা গো ধরে বসেছে। তার একটাই কথা, তুমি হেরেছ মানে তোমাকে এটা করতেই হবে। অবশেষে উপায়ন্তর না পেয়ে ভেতরে ভেতরে আত্মবিশ্বাসের পারদটাকে খানিক ঝালিয়ে নিয়ে ঠাস করে মেঝে থেকে উঠে দাঁড়ালো ঈশানী। গার্ডারটা একটানে খুলে ফেলে চুলগুলো বাঁধনহারা করে গলায় ঝুলানো ফিনফিনে শিপনের ওড়নাটা বেঁধে নিল কোমরের একপাশে। এরপর হালকা কেশে গলাটা পরিষ্কার করে রিনরিনে মিষ্টি সুর তুলে গাইতে আরম্ভ করল, उड़ने लगा है क्यों मन भावाल रे, आया कहाँ से ये हौसला रे, ওরে প্রিয়া হায়। গানের সাথে তাল মিলিয়ে নাচের মুদ্রা অনুসরণ করছে ঈশানী। এখন আর সেই লাজুক অন্তর্মুখী ঈশানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গানের মন মাতানো সুর আর নাচের ঝংকারে পুরো পেন্ট হাউস মাতিয়ে তুলছে মেয়েটা। ওর এক একটা নাচের ভঙ্গিমা মুগ্ধ হয়ে দেখার মতোই সুন্দর আর মোহনীয়। হৃদয়ে তোলপাড় শুরু করে দেওয়ার মতোই অসম্ভব মিষ্টি গলার সুর।
খালি গলার গানের সুরও যে এতটা আকর্ষণীয় হয় তা আগে জানা ছিল না রুশবালিকা ফ্লোরার। গানের সুর আর নাচের ছন্দে বিমোহিত আজ রাশিয়ান পেন্ট হাউস। আজ প্রথমবারের মতো কান্না, হাহাকার, রক্ত সব কিছুকে ছাপিয়ে সরলতার মিষ্টি সুরেলা কণ্ঠস্বর আর নিত্যরত নূপুরের রিনঝিন আওয়াজে মুখরিত মাফিয়া বস এরিসিউভানের কালো দুনিয়া। টানা টানা নীল চোখের এলোমেলো চাহনি, হিমেল ঠান্ডা হাওয়ায় উঠতে থাকা রেশমের মতো খোলা চুল, নাচের তালে ঢেউ খেলানো কোমল লতানো নারীদেহের সূক্ষ্ম ভাঁজ, সব কিছুই এক নজরে দেখলে মনে হবে এ যেন শিল্পীর যত্নে আঁকা জীবন্ত কোনো শৈল্পিক চিত্রকর্ম। সে কখন থেকে হাঁটু ভাঁজ করে তাতে চিবুক ঠেকিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে ইস্যুর নৃত্যে মগ্ন হয়ে আছে ফ্লোরা। তবে তার কয়েক মুহূর্ত পরই আচমকা কিছু একটা দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে ফর্সা মুখটা চুপসে গিয়ে এইটুকুনি হয়ে যায় ওর। হঠাৎ এহেন ঘটনায় হকচকিয়ে যায় মেয়েটা। তাড়াহুড়োয় কী করবে বুঝতে না পেরে মুখ কাচুমাচু করে ভয়ার্ত দৃষ্টিতে এক নজর সদর দরজায় পরখ করল ফ্লোরা। অতপর শুষ্ক ঢোক গিলে চোখ দিয়ে অনবরত ইস্যুকে কিছু একটা ইশারা করতে শুরু করেও। কিন্তু ঈশানী তো এই মুহূর্তে নাচের ছন্দে হারিয়ে গিয়েছে ভিন্ন এক জগতে, যে জগতে নেই কোনো প্রতিহিংসার দাবানল আর না আছে কোনো নৃশংস মাফিয়ার কালো দুনিয়া। এটা কেবল সুখ, শান্তি আর ভালোবাসায় মোড়ানো এক স্বপ্নের জগৎ, যে জগতে ইস্যুকে সবাই ভালোবাসে, কেউ ঠকায় না। সেই ভালোবাসার পরিধি দুনিয়ার সব ভালোবাসার মাপকাঠির ঊর্ধ্বে। সত্যি যদি কেউ পুরো দুনিয়ার ঊর্ধ্বে গিয়ে ওকে এভাবে ভালোবাসত, মুগ্ধ হতো ওর গভীর নীল চোখে, নিজ ভাবনায় আপন মনে হাসি ইস্যু। কল্পনার জগতে সবাই সুখী, ঈশানীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। স্বপ্নের জগতে বিচরণ করতে করতেই ঈশানী পুনরায় গাইল, সাজিশ মে শামিল হে সারা জাহা হে, হার জার্জে কে লিয়ে লালতে হে, ওরে প্রিয়া ওরে পিয়া হে। গানের সাথে তাল মিলিয়ে অনবরত ঘুরছিল ঈশানী। ঘুরতে ঘুরতে হুট করে, একদম হুট করে অকস্মাৎ চোখ দুটো আটকে যায় সদর দরজার সামনে সটান দাঁড়িয়ে থাকা মানুষটার চোখের পাতায়। তৎক্ষণাৎ বিষম খেয়ে থমকে যায় ঈশানী। অবচেতন মন আর ভয়ার্ত চোখে সেদিকে চেয়ে নিজের অবস্থান থেকে 2 কদম পিছিয়ে গিয়ে শক্ত হাতে পরনের জামাটা খামচে ধরে মাথা নিচু করে নেয় ইস্যু। মাত্রই যে লোকটার সঙ্গে চোখাচোখি হলো তাকে চেনে ঈশানী। ওই পিয়ার্সিং করানো শৈল্পিক ভ্রুযুগলের সাথে এঁটে থাকা নিষ্প্রভ ধূসর বাদামি চোখজোড়া ঈশানীর ভালো করেই চেনা। যদিও বা ভালোবাসাটা ঘৃণা আর ভয়ে রূপান্তরিত হয়েছে, তবু আজ আরও একবার কয়েক মুহূর্তের জন্য ঈশানীর নজর কেড়েছিল এরিসের অধরতলার সেই সুন্দর কুচকুচে কালো তিলক, যা সব সময়ের মতোই তার গৌর পুরুষালী চিবুকে শুকতারার মতোই জ্বলজ্বল করতে থাকে। অথচ তার চোখ দুটো ছিল অনুভূতিহীন শূন্য। সেই চোখে মায়ার জোয়ার নয়, বরং আক্রোশের দাবানল দেখতে পায় ঈশানী। আজকাল এরিসের চোখ দুটো দেখেই ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে ঈশানীর। আজ প্রায় 15 দিন বাদে বিনা নোটিশে আমেরিকা থেকে রাশিয়ায় ফিরেছে এরিস। ওকে বড্ড ক্লান্ত আর নির্ঘুম দেখাচ্ছিল। একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যেই সন্ধ্যা নাগাদ পেন্ট হাউসে ফিরেছিল সে। এরিস সচরাচর কাউকে জানিয়ে ফেরে না, আজকেও তেমনটাই হয়েছিল। এলিভেটর থেকে বেরিয়ে মেইন ডোরের পাসওয়ার্ড খুলে কখন যে লাউঞ্জে ঢুকে গিয়েছে তার বোধগম্য হয়নি কারোর। ওদিকে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নৃত্যরত ইস্যুকে দেখে কখন যে নিজের অজান্তেই দাঁড়িয়ে পড়েছে তার স্বয়ং এরিসেরও অজানা। সেই কখন থেকে সদর দরজার কাছে দাঁড়িয়ে নিষ্প্রভ অনুভূতিহীন একজোড়া শূন্য চোখে তাকিয়ে আছে নৃত্যরত মেয়েটার দিকে। অথচ নাচের ছন্দে পুরো পেন্ট হাউস মাতিয়ে তোলা মেয়েটা একবারের জন্য লক্ষ্য করল না সেই নিষ্প্রভ শীতল চাহনি। যেই মুহূর্তে লক্ষ্য করল, তৎক্ষণাৎ নৃত্য থামিয়ে ভীত সন্ত্রস্ত হরিণীর ন্যায় পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল ফ্লোরার আড়ালে।
যেন এরিসকেও জনম জনম ধরে ভয় পায়। এরিস তো এটাই চেয়েছিল, অবাধ্য মেয়েটার আত্মবিশ্বাসের দেয়ালটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে, আরও সেটাতে সফলও হয়েছে বটে। অথচ এই মুহূর্তে হুট করেই ঈশানীর এমন ভয় পেয়ে পিছিয়ে যাওয়াটা মোটেই পছন্দ হলো না এরিসের। ওর এহেন কাণ্ডে আবারও সেই চিরাচরিত শক্ত কঠিন রূপে ফিরে এলো এরিস। অক্ষিযুগল ছোট ছোট করে দুই হাত মুষ্টিবদ্ধ করে নিল অজানা কণ্ঠে। ঠিক এমন সময় বাইরে থেকে লাউঞ্জে প্রবেশ করে তুষার। তুষারের আগমনে চারদিকের থমথমে পরিবেশটা খানিকটা হালকা হয়। তুষার এক নজর এরিসকে পরখ করে ফ্লোরার দিকে তাকিয়ে ওকে নির্দেশ দিয়ে বলল, আমরা আজ পেন্ট হাউসে ডিনার করব। ফ্লোরা তৎক্ষণাৎ নির্নিমেষ মাথা ঝাঁকিয়ে ঈশানী সমেত জায়গা ত্যাগ করে কিচেন কাউন্টারের দিকে চলে যায়। ওরা চলে গেলে তুষারও দোতলার উদ্দেশ্যে সামনে এগোয়। অথচ এরিস এখনও নিষ্প্রভ চোখে চেয়ে আছে কাউচের সামনে সেন্টার টেবিলের পাশে ওই জায়গাটাতে, যেখানটায় একটু আগেও নাচের তালে তাল মিলিয়ে বিভিন্ন মুদ্রায় ঘুরছিল ঈশানী। চোখের সামনে এমন দৃশ্য বোধহয় এর আগে কখনো দেখেনি এরিস। ওই জন্যই কি এই ঘোর, নাকি অন্য কিছু? ঈশানীকে আজ নাচ করতে দেখে আবারও একটা শব্দই মাথায় এলো এরিসের, আর তা হলো হোয়াইট চেরি ব্লসম। চেরি ব্লসমের জের ধরে নিজের অজান্তেই ভ্রু কুঁচকে বিড়বিড়ালো এরিস, সাকুরা! কোথায় সাকুরা? কেবল শীতের শুরু, সাকুরা আসতে এখনও ঢের দেরি। তুষারের কণ্ঠস্বর কর্ণগহ্বর ভেদ করতেই সম্বিত ফিরে পেল এরিস। চট করেই নড়ে চড়ে উঠে বলল, কোথাও না। ছোট্ট করে উত্তর দিয়ে তৎক্ষণাৎ মস্তিষ্ক থেকে এসব সাকুরা ফাকুরা বের করে দিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে গেল অফিস রুমের দিকে। আচ্ছা ফ্লোরা, এই পেন্ট হাউসটা তো 10 তলার উপরে, তাহলে বাকি 9 তলায় আছেটা কি? রাতে সবার জন্য ডিনারের আয়োজন করায় মহা ব্যস্ত ফ্লোরা। কিচেনে তার একদণ্ড ফুরসত নেই। এক হাতে মাংস কষাচ্ছে তো অন্য হাতে পাউরুটির ডো বানাচ্ছে, আবার মাঝে মধ্যেই ঢাকনা উল্টে দক্ষ হাতে স্যুপের হাঁড়িতে নাড়া দিচ্ছে। ফ্লোরার এত ব্যস্ততা দেখে ইস্যু আর হাত গুটিয়ে বসে থাকতে পারেনি, এগিয়ে এসেছে ফ্লোরাকে সাহায্য করতে। এরিস আবার পেন্ট হাউসে থাকলে রাতে শুতে যাওয়ার আগে 1 কাপ ব্ল্যাক এসপ্রেসো পান করে। ঈশানী যেহেতু কফি ভালো বানায়, তাই আপাতত সেই দায়িত্বটুকুই ওর নিকট হস্তগত করেছে ফ্লোরা। আর তখনই কী ভেবে যেন ফ্লোরার উদ্দেশ্যে প্রশ্নটা করে বসে ঈশানী। ঈশানীর কথায় একটুও বিরক্ত হয় না ফ্লোরা, বরং ডাইনিংয়ে খাবার সার্ভ করতে করতে হাসি মুখে বলে, কেন, তুমি তো বেশ কয়েকবার নিচে নেমেছ, কিছুই লক্ষ্য করনি? কী করে দেখব? প্রতিবারই তো গার্ডসটা টেনে হিঁচড়ে তুলে এনেছে, তাও এলিভেটরে। ফ্লোরা মৃদু হাসে, অতঃপর ঈশানীকে আশ্বস্ত করে বলে, পাইথন প্যারাডাইসের সমস্ত গার্ডস মাফিয়াদের একটা বড় অংশই এই ভবনে থাকে ইস্যু। নিচে যতগুলো ফ্লোর আছে তার প্রত্যেক তলায় আলাদা করে জিমনেশিয়াম, পার্কিং লট, পুল সাইট, এমনকি গেমিং সেন্টারও রয়েছে। এছাড়া এই পেন্ট হাউসে শুধুমাত্র এরিস আর তুষার থাকে। এটা ডুপ্লেক্স। উপরের তলায় তাদের ঘর আর এরিসের অফিস রুম। ফ্লোরার কথার মাঝপথে ঈশানী কিঞ্চিত কৌতূহলী হয়ে শুধালো, তার মানে তুমি বলতে চাইছো বাকি 9টা ফ্লোরে গার্ডসটা থাকে, তাই তো? ফ্লোরা এবারও মুচকি হাসল। এই মেয়েটার কৌতূহলের শেষ নেই। কি হলো, হাসছ যে? 3 থেকে 9 তলা পর্যন্ত গার্ডসটা থাকে। ফ্লোরার কথার পাছে ঈশানী প্রশ্ন ছুড়ল আবারও, তাহলে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে কারা থাকে? ফ্লোরা এবার একটু থমকালো, বুকের গহ্বরে খানিকটা ঠান্ডা বাতাস ভরে নিয়ে জবাব দিল, ওখানে এরিসের টর্চার। ফ্লোরার কথাতে খেয়াল দিল না ঈশানী, ওকে মাঝপথে থামিয়ে দিয়ে উল্টো শুধালো, এরিস তো অনেক বড়লোক, কালো টাকার কোনো অভাব নেই।
তারপরেও নিজের ম্যানশনে না থেকে গার্ডসদের সঙ্গে পেন্ট হাউসে কেন থাকেন তিনি? এরিস কোনো সাধারণ মানুষ নয় ইস্যু, আর না তো তার জীবনযাপন অন্য 10 জনার মতো স্বাভাবিক সুগম। এটাই তার রাজত্ব। একজন রাশিয়ান মাফিয়া কখনো স্বাভাবিক মানুষের মতো পরিবার পরিজনকে একসঙ্গে নিয়ে বাড়ি কিংবা ম্যানশনে বসবাস করতে পারে না। তাহলে তাকে নিঃশেষ হয়ে যেতে হবে। তাছাড়া মুখের কথা শেষ করতে পারল না ফ্লোরা। তার আগেই সিঁড়ি ভেঙে নিচে নেমে লাউঞ্জের দিকে এগিয়ে এলো তুষার। ওর কিছুটা পেছনে এরিসও ছিল। ফ্লোরার দৃষ্টি অনুসরণ করে উপরের দিকে তাকাতেই ঈশানী দেখতে পেল এরিস নেমে আসছে। তার পরনে সফেদ ওভারসাইজ কার্গো প্যান্ট আর সফেদ ফুল স্লিভ টি শার্ট। হঠাৎ করে আজ এতগুলো দিন বাদে প্রথমবারের মতো এরিসকে কালো ব্যতীত অন্য কোনো রঙে আবিষ্কার করল ঈশানী। এর আগেও কখনোই কালো কিংবা ধূসর কালো ছাড়া অন্য কোনো রঙে দেখেনি এরিসকে। আজই প্রথমবার, তাই অবাক হলো বেশ। এই ধবধবে সাদা রঙে বেশ সুদর্শন লাগছে তাকে। কথাটা ভাবতে গেলেই আফসোস হয় ঈশানীর। মনে মনে উপহাস করে বলে, সৌন্দর্য দেখে সব কিছুর বিচার করা ঠিক নয় ইস্যু। এই সফেদ রঙে তাকে বাইরে থেকে দেখতে যতটা না সুদর্শন লাগছে, ভেতর থেকে তার মনটা ঠিক ততটাই কুৎসিত আর কালো। ঈশানীর ভাবনার মাঝেই তুষার আর এরিস এগিয়ে এসে বসে পড়ে চেয়ার টেনে। ফ্লোরা তাদের দিকে খাবার এগিয়ে দিয়ে এক সাইডে এসে দাঁড়ায়। ঈশানী ওর পাশেই মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে হাতের মধ্যে হাত রেখে কচলাচ্ছে। আজ টেবিলে মজাদার সব খাবারের বহর। পেলিমিনি, বিলিনি, বিফ স্টক, গানফ, পিরোগি, আপেল পাই, আস্ত কবুতরের রোস্ট, মাশরুম স্যুপ আর সবশেষে ডেজার্ট। এত খাবার একসঙ্গে দেখে অভিভূত হলো তুষার। প্লেটে খাবার তুলতে তুলতে ফ্লোরাকে জিজ্ঞেস করল, এত এত আইটেম কি তুমি একসঙ্গে করেছ? ফ্লোরা হ্যাঁসূচক মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, ইস্যুও হেল্প করেছে। ইস্যু নামটা বুলেটের মতোই মস্তিষ্কে গিয়ে বিঁধল এরিসের। তাৎক্ষণিক কী ভেবে যেন ঈশানীর দিকে সামান্য ঘাড় ঘোরালো। সেদিনের মতো আজও সবার আগে চোখ গেল মেয়েটার পায়ের দিকে। কনকনে ঠান্ডায় এখনও খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে আছে মেয়েটা। তীব্র ঠান্ডায় রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে কোমল পা দুটো। শরীরে এক টুকরো গরম কাপড়ের অস্তিত্ব নেই। ফ্লোরার কাছ থেকে পাওয়া ফিনফিনে একটা হাঁটু সমান ফ্রক পরে আছে শুধু। ভীত সন্ত্রস্ত টানা টানা চোখগুলো এখনও মেঝেতেই নিবদ্ধ তার। মেয়েটাকে দেখলেই কেমন বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলে ওঠে এরিসের। কালো দুনিয়ার সম্রাট হয়ে এত পবিত্র একটা সরল মেয়েকে কি করে নিজের হেফাজতে রেখেছে ও? কী করেই বা ওরই পেন্ট হাউসে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে মেয়েটা? পবিত্র আর পাপী সত্তা তো কখনোই সমঝোতা করে একই ছাদের নিচে থাকতে পারে না। এতে দুজনার মধ্যে একজনার ধ্বংস অবধারিত। সেসব জেনে শুনেও মেয়েটার পবিত্র সত্তায় পাপের আজ পর্যন্ত লাগতে দেয়নি এরিস। কিন্তু কেন? সেই ভেবেই হঠাৎ হঠাৎ দিশেহারা হয়ে যায় এরিস। মস্তিষ্কটাও যেন তখন পুরোপুরি কর্মক্ষম হয়ে ঝিমিয়ে পড়ে এক কোণে। কফিটা আজ অসাধারণ হয়েছে। স্বাদ এবং গন্ধ দুটোই বেশ স্ট্রং। তুষারের কথায় ধ্যান ভাঙে এরিসের। ভাবনা থেকে বেরিয়ে ভারী মস্তিষ্কটাকে একটু হালকা করার প্রয়াসে নিজেও চুমুক দেয় কফির কাপে। ঠিক তখনই ফ্লোরা বলে ওঠে, কফিটা ইস্যু বানিয়েছে। ফ্লোরার কথার পাছে ঈশানীর দিকে দৃষ্টিপাত করে তুষার বলল, খুব ভালো কফি বানাও তুমি। জবাবে হ্যাঁ না কিছুই বলল না ঈশানী। মাথা নিচু করে শুনে যায় শুধু। এরিস কফির কাপে দ্বিতীয়বারের মতো চুমুক দিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য আর চোখে পরখ করে ইস্যুর দিকে তাকায়। অতপর ঘাড় ঘুরিয়ে তুষারকে উদ্দেশ্য করে বলে ওঠে, আই থিঙ্ক ফ্লোরার কিছু জামা কাপড় প্রয়োজন। আগামীকাল সময় করে ওদের নিয়ে শপিং মলে ঘুরে এসো একটু। এরিসের কথায় সম্মতি জানিয়ে কফি খেতে খেতে হ্যাঁসূচক মাথা নাড়ায় তুষার।
তখন মাঝরাত। হাতের সব কাজ শেষ করে মাত্রই শুতে এসেছে ঈশানী। তবে ওর চোখের পাতায় একরত্তি ঘুম নেই আজ। একটু আগে শপিং মলে যাওয়ার অনুমতিটা মেঘনা চাইতে জলের মতোই অবিশ্বাস্য লেগেছিল ওর নিকট। এটাই একমাত্র সুযোগ এখান থেকে পালানোর। যে করেই হোক এই সুযোগটা কাজে লাগাবে ঈশানী। আগামীকাল সকালের অপেক্ষায় বারবার হৃদয়টা নেচে উঠছে ওর। কখন কাটবে এই ঘুটঘুটে আঁধার রাত, কখনই বা এই বন্দি পেন্ট হাউস জীবনের ইতি ঘটাবে ঈশানী।